17 মে 1974 দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে একটি মিটিং চলছিল। সেই মিটিং এ প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের প্রধান ডক্টর রাজা রামান্নাকে তার কাজ করার জন্য সম্পূর্ণভাবে ছাড় দিয়ে দেন, যার ফলস্বরূপ পরের দিন সকালবেলা ভারতবাসীর জন্য বুদ্ধ হেসে ওঠে। ভারত অসাধ্য সাধন করে। প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঘোষণা করে যে ভারত নিজের প্রথম শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে সফল হয়েছে এবং এর সাথে সাথেই ভারতও পৃথিবীর সেই হাতে গোনা কিছু দেশের তালিকার মধ্যে চলে আসে যাদের কাছে নিউক্লিয়ার ক্ষমতা রয়েছে। Nuclear science is dedicated to development, to achieving freedom from one. এবং এর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল আমাদের দেশের অন্যতম একজন হিরো স্যার হোমি জাহাঙ্গীর ভাবার। তো আজকের এই ভিডিওতে আমি স্যার হোমি জাহাঙ্গীর ভাবা এবং ভারতবর্ষের নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠার গল্পটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন শুরু করা যাক। আমি সিরিয়াসলি বলতে চাই যে ব্যবসা বা চাকরি এগুলো আমার জন্য নয়। আমার সফলতা এটার উপরে নির্ভর করে না যে লোকেরা আমার ব্যাপারে কি ভাবছে, বরং এটার উপরে নির্ভর করে যে আমি কি কাজ করছি। এই চিঠিটি লিখেছিলেন স্যার হোমি জাহাঙ্গীর ভাবা নিজের বাবাকে 1928 সালে। জয় হিন্দ বন্ধুরা। এই স্বাধীনতা দিবসের মাসে আমি চেষ্টা করব যে আমাদের দেশের কিছু ঐতিহ্যময় ঘটনাকে ভিডিওর আকারে আপনাদের সামনে প্রস্তুত করার জন্য, এবং এই ভিডিওটি সেরকমই একটি প্রচেষ্টা। 1900 সালে বম্বেতে একটি বিরাট ধনী পার্সি পরিবার ছিল, যার প্রধান ছিলেন টাটা গ্রুপের বোর্ড অফ ডিরেক্টর জাহাঙ্গীর হরমোজি কোঠারি। ইনার বোন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার জামশেদজি টাটার পুত্রবধূ ছিলেন। 30শে অক্টোবর 1909 সালে সেই ধনী পার্সি পরিবারে জন্ম নেয় স্যার হোমি জাহাঙ্গীর ভাবা। ছোটবেলা থেকেই ওনাকে বেস্ট কোয়ালিটি অফ এডুকেশন দেওয়া হয় এবং এরপর মাত্র 18 বছর বয়সে উনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার জন্য লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চলে যান। কলেজে পড়ার সময় উনি বুঝতে পারেন যে উনার ইঞ্জিনিয়ারিং এর প্রতি কোনো ইন্টারেস্টই নেই, উনার ইন্টারেস্ট রয়েছে ফিজিক্সের প্রতি, এবং সেই জন্যই সেই সময় উনি উনার বাবাকে চিঠি লিখে জানিয়েছিলেন যে ব্যবসা অথবা ইঞ্জিনিয়ারিং এর চাকরি উনার জন্য নয়। উনি এটাও বলেছিলেন যে উনার আসল জায়গা হলো ফিজিক্স, উনি হয়তো ফিজিক্সে অনেক মহান কিছু করবেন। সেই জন্যই তিনি তার বাবার কাছে ফিজিক্স বা পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন। সেই সময় সারা পৃথিবীতে ফিজিক্সের একটি বিপ্লব শুরু হয়েছিল, নতুন নতুন থিওরি আবিষ্কার হচ্ছিল, এমনকি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই ফিজিক্স নিয়ে রিসার্চের একটি অন্যতম হাবে পরিণত হয়েছিল, যার ফলস্বরূপ স্যার ভাবার মধ্যে এই ফিজিক্স নিয়ে আগ্রহ ক্রমাগত বেড়ে যাচ্ছিল। এবং সেই জন্যই উনি উনার বাবাকে একটি চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিতে অনুমতি চেয়েছিলেন যাতে ওনাকে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে দেওয়া হয়। সেই সময় ওনার বাবা ওনার এই প্রস্তাবে রাজি হয়েছিলেন, কিন্তু তার বদলে ওনাকে একটি শর্ত দিয়েছিলেন। ওনাকে বলেছিলেন যে যদি উনি ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের পরীক্ষায় ফার্স্ট ক্লাস পায় তবেই উনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে ফিজিক্স বা পদার্থ বিজ্ঞান নিয়ে নিজের পড়াশোনা কন্টিনিউ করে যেতে পারবেন। এবং সেই কথা মতোই স্যার হোমি জাহাঙ্গীর ভাবা নিজের ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের পরীক্ষায় ফার্স্ট ক্লাস নিয়ে আসে এবং ফিজিক্স নিয়ে পড়াশোনার কাজ শুরু করে। সেই সময় উনি নিলস বোর, এনরিকো ফার্মির মতো মহান বৈজ্ঞানিকদের সঙ্গে কাজ করার সুযোগও পেয়েছিলেন। উনি ফিজিক্স নিয়ে পিএইচডি কমপ্লিট করার পর কসমিক রেডিয়েশন নিয়ে গবেষণার কাজ শুরু করে। 1939 সালে উনি লিভারপুলের একটি বিখ্যাত কলেজ যেখানে পড়াতেন নিউট্রনের আবিষ্কর্তা জেমস চ্যাডউইক, সেখানে একটি ফুল টাইম পদের জন্য আবেদন করেছিলেন, কিন্তু জেমস চ্যাডউইক ওনার এই আবেদনকে খারিজ করে দিয়েছিলেন। কারণ জেমস চ্যাডউইক মনে করতেন যে স্যার হোমি জাহাঙ্গীর ভাবা একজন মেধাবী ব্যক্তিত্ব ছিল এবং সেই জন্যই উনি যেই ধরনের পরিবেশ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পেয়েছিলেন সেই একই ধরনের পরিবেশ লিভারপুলের এই কলেজে কখনোই পাবে না। উনি যেই ধরনের ছাত্র, যেই ধরনের উপযুক্ত ছাত্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পেয়েছিলেন সেই ধরনের উপযুক্ত এবং সেই ধরনের যোগ্যতা সম্পন্ন ছাত্র কখনোই এই লিভারপুলের কলেজে পাবেন না। সেই জন্যই উনার এই আবেদনকে জেমস চ্যাডউইক খারিজ করে দিয়েছিলেন। সেই বছরই অর্থাৎ 1939-এই উনি ভারতে ফিরে আসে। তিনি পুনরায় ইংল্যান্ডে ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সেটা আর সম্ভব হয় না। ভারতের ব্রিটিশ সরকার উনাকে ইংল্যান্ড যাওয়ার পুনরায় পারমিশন দেয় না এবং সেই সময় উনি ভারতে থেকেই কাজ করা শুরু করেন। ভারতের আরেকজন বৈজ্ঞানিক সিভি রামান সেই সময় ওনাকে ব্যাঙ্গালোর আইআইটিতে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই ব্যাঙ্গালোর আইআইটিও কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন জামশেদজি টাটা।
এই ব্যাঙ্গালোর আইআইটিতেই ওনার দেখা হয়েছিল ভারতবর্ষের আরো একজন মহান বৈজ্ঞানিক স্যার বিক্রম সারাভাইয়ের সঙ্গে। ওখানে ওনারা ভীষণ ভালো বন্ধু হয়ে যান। साराभाई भाई, यस सर, विक्रम साहब। ये जोश वहाँ पार्टी में दिखाना था ना, तो लड़की के सामने बेइज्जती नहीं होती। এবং এরপর স্যার হোমি জাহাঙ্গীর ভাবা ভারতে থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি টাটা গ্রুপকে জানিয়েছিলেন এমন কিছু স্কুল তৈরি করার জন্য যেই ধরনের স্কুল উন্নত দেশগুলোতে রয়েছে, এবং এর পাশাপাশি উনি বম্বে সরকারকেও আবেদন জানিয়েছিলেন যে মৌলিক পদার্থবিজ্ঞানের স্কুল তৈরি করার জন্য। সেই সময় সারা ভারতবর্ষে পারমাণবিক বিজ্ঞান চর্চা নিয়ে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছিল। 26শে আগস্ট 1947 সালে প্রথমবারের জন্য ভারতে অ্যাটমিক এনার্জি কমিশন তৈরি হয়, যার চেয়ারম্যান পদে বসানো হয় স্যার হোমি জাহাঙ্গীর ভাবাকে। অর্থাৎ যেই সময় ভারতবর্ষ দারিদ্রতা, দেশভাগ এবং দাঙ্গার মতো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই সময় দাঁড়িয়েও কিন্তু আমাদের দেশের মহান বৈজ্ঞানিকরা ভারতকে পারমাণবিক শক্তি সম্পন্ন করার স্বপ্ন দেখছিল। কিন্তু সেই সময় ভারতবর্ষে পারমাণবিক রিসার্চের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান ইউরেনিয়ামের পর্যাপ্ত ভান্ডার ছিল না। সেই জন্য স্যার হোমি জাহাঙ্গীর ভাবা ইংল্যান্ড এবং ফ্রান্সের সঙ্গে কথা বলা শুরু করেন, এবং ইংল্যান্ড থেকে আসা ইউরেনিয়াম দিয়ে ভারতবর্ষে তৈরি করা হয় প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যার নাম দেওয়া হয় আপ্সারা। কিছু বছর পরে ভারতে সাইরাস নামের আরো একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করা হয়। কিন্তু ভারত পারমাণবিক বিজ্ঞান চর্চায় আরো বেশি উন্নতির জন্য আমেরিকার সাহায্য চেয়েছিল। সেই সময় আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ চলছিল। ভারত এই ঠান্ডা যুদ্ধে আমেরিকা বা সোভিয়েত রাশিয়া কারোরই পক্ষ নিয়েছিল না, কিন্তু আমেরিকা লক্ষ্য করেছিল যে ভারত এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে বাণিজ্য ধীরে ধীরে বেড়ে চলেছে। এটা দেখে এবং ভারতবর্ষে থোরিয়ামের পর্যাপ্ত ভান্ডার মজুদ থাকায় সেই থোরিয়ামের বদলে আমেরিকা ভারতকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল, এবং আমেরিকার সাহায্যে কিন্তু 1969 সালে ভারতবর্ষের তারাপুরে প্রতিষ্ঠিত হয় ভারতের নিজস্ব প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এরই মাঝে 1962 সালে প্রথম ভারত চীন যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে ভারত পরাজিত হয়, এবং ঠিক এর 2 বছরের মাথায় চীন নিজের প্রথম পরমাণু পরীক্ষণে সফল হলে ভারতের জন্য দুশ্চিন্তা আরো বেড়ে যায়। 24শে অক্টোবর 1965 সালে স্যার হোমি জাহাঙ্গীর ভাবা রেডিওতে এসে ঘোষণা করেছিলেন যে উনি ভারতের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে তৈরি প্লুটোনিয়াম থেকে মাত্র 1.5 বছরের মধ্যে পরমাণু বোমা তৈরি করতে পারবেন। কিন্তু সেই সময় ভারত সরকারের পারমাণবিক অস্ত্র তৈরিতে সেরকম কোনো আগ্রহ ছিল না, যার জন্যই কিন্তু তৎকালীন ভারত সরকারের সঙ্গে স্যার হোমি জাহাঙ্গীর ভাবার একটি মতপার্থক্য তৈরি হতে থাকে। অকল্পনীয়ভাবে এর ঠিক কিছুদিন পরেই 24শে জানুয়ারি 1966 সালে বম্বে থেকে নিউ ইয়র্কগামী একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় স্যার হোমি জাহাঙ্গীর ভাবার। I'm Homi Bhabha. এটা ভারতবর্ষের নিউক্লিয়ার প্রজেক্টের জন্য অনেক বড় একটি ধাক্কা ছিল, এবং এরপর 1971 সালে হোমি সেকনা ভারতবর্ষের অ্যাটমিক এনার্জি কাউন্সিলের প্রধান হলে এই পারমাণবিক পরীক্ষণের কাজ কিছুটা দ্রুততা লাভ করে। কিন্তু এই কাজ অতটা সহজ ছিল না, তার কারণ 1970 সালেই তৈরি হয়ে গিয়েছিল নন প্রলিফারেশন চুক্তি। এই চুক্তির মাধ্যমে সারা পৃথিবীতে পারমাণবিক অস্ত্রকে ছড়িয়ে পড়ানো থেকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল। ভারতবর্ষ এটা অবশ্যই মনে করত যে পারমাণবিক অস্ত্রের ফলে পৃথিবীর ক্ষতি হতে পারে, কিন্তু তার পাশাপাশি ভারতবর্ষ এটাও মনে করত যে শুধুমাত্র আমেরিকা, রাশিয়া এবং চীন মাত্র এই 3টি দেশের হাতেই পারমাণবিক অস্ত্র থাকবে সেটা ঠিক না, তাহলে তো এই 3টি দেশেরও পারমাণবিক অস্ত্রকে বিসর্জন করা উচিত। এবং সেই জন্যই কিন্তু ভারতবর্ষ এই নন প্রলিফারেশন চুক্তিতে সই করা থেকে বিরত থেকেছিল। 1971-এ ভারতের অ্যাটমিক এনার্জি কাউন্সিল পারমাণবিক পরীক্ষণের কাজ শুরু করতে চাইছিল, কিন্তু ভারতবর্ষের বিদেশ মন্ত্রক এতে রাজি ছিল না। ভারতবর্ষের বিদেশ মন্ত্রক মনে করছিল যে যদি ভারত পারমাণবিক পরীক্ষণের কাজ শুরু করে তাহলে পৃথিবীর শক্তিধর দেশগুলোর হুমকির মুখে ভারতকে পড়তে হবে। অবশেষে বহু আলোচনার পরে ভারত সরকার অ্যাটমিক এনার্জি কাউন্সিলকে পারমাণবিক পরীক্ষণের অনুমতি দিয়ে দেয়। 1972 সালে অ্যাটমিক এনার্জি কাউন্সিল এবং ডিআরডিও একসঙ্গে কাজ করা শুরু করে। রাজস্থানের পোখরানকে এই পারমাণবিক পরীক্ষণের স্থান হিসাবে বেছে নেওয়া হয়, এবং ফাইনালি 18 মে 1974 সালে ভারতবর্ষের প্রথম পারমাণবিক পরীক্ষণ প্রজেক্ট, যার নাম দেওয়া হয় অপারেশন লাফিং বুদ্ধা, সেটা সফল হয়। ভারত সরকার এটিকে শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ বলে সারা পৃথিবীর সামনে ঘোষণা করেছিল। এটা কিন্তু কোনো পারমাণবিক বোমা বা পারমাণবিক অস্ত্র ছিল না। তখনও পর্যন্ত কিন্তু ভারত সরকারের পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য কোনো বিশেষ ভূক্ষেপ ছিল না। এখন আপনি জিজ্ঞাসা করতেই পারেন যে শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ এবং পারমাণবিক অস্ত্রের মধ্যে কি পার্থক্য? A peony can lead to a bomb.
But when you're talking about a weapon has to satisfy many conditions. One is the size, the shape, the portability, and the ability to drop it on target. এই সময় ভারতের উপরে প্রচুর পরিমাণে বিদেশি চাপ আসতে থাকে। আমেরিকা ভারতকে সব ধরনের নিউক্লিয়ার সাহায্য দেওয়া থেকে বঞ্চিত করে। তা সত্ত্বেও 1998 সালে ভারতবর্ষ এপিজে আব্দুল কালামের নেতৃত্বে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়। যদিও এই সফলতার পেছনে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীরও একটি বড় অবদান ছিল। পরবর্তীকালে 2009 সালে ডক্টর মনমোহন সিং বহু প্রতিকূলতার মুখোমুখি হয়ে আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার ডিল সাইন করে আমেরিকা ভারতবর্ষকে নিউক্লিয়ার সাহায্য না দেওয়ার যে প্রতিজ্ঞা করেছিল সেটা থেকে আমেরিকাকে বিরত করে। ভারতের কোন দেশকে নো ফার্স্ট অ্যাটাকের মতো কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও ভারতবর্ষের নো ফার্স্ট ইউজের পলিসি রয়েছে। আপনারা যদি জানতে চান যে ডক্টর এপিজে আব্দুল কালামের নেতৃত্বে ভারতবর্ষ কিভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছিল, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদের জন্য অবশ্যই উপস্থাপনা করব। স্বাধীনতার পরে তৎকালীন ভারত সরকারের বহু পলিসি নিয়ে আমাদের অনেক সমালোচনা কিন্তু থাকতেই পারে, কিন্তু আজ থেকে 79 বছর আগে যেই স্বাধীন ভারত শিক্ষা, প্রগতি এবং সকলের সার্বিক উন্নয়নের স্বপ্ন দেখেছিল এবং সেই মতো কাজ করা শুরুও করেছিল, সেই ভারতই কিন্তু বর্তমান সময়ে ধর্ম, জাতপাত এবং তার সাথে সাথে ভারী পুঁজিবাদী রাজনীতির শিকার হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, भारत माता की जय।